আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা। ডক্টর ইউনূস বলেন, এই সভ্যতা আমাদেরকে ব্যর্থ করেছে। শুধু পরিবেশের দিক দিয়েই নয়, মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে ওঠাও এর জন্য দায়ী। আসুন আমরা নতুন একটি সভ্যতা তৈরি করি 3-0 ভিত্তিতে, যেখানে সম্পদকে কুক্ষিগত করা হবে না, সবার মাঝে সমানভাবে বন্টন হবে। এ সময় বিদেশি অতিথিদের দেশের রাস্তাঘাট ঘুরে দেখে তরুণদের মনের ভাষা বোঝার আহ্বান জানান। To be pushed away and punished severely for no fault of yours, to face forces far bigger than ourselves. But we also know that when we come together, when we work as one, we have the power to change the course of history, like we have done in Bangladesh 100 days back. This convention is about exactly that, the power of unity, the strength of shared purpose. Our region is on the front lines of climate change. Every year, our coastal communities face rising waters and shifting weather patterns that impact lives, homes, and livelihoods. যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর আঞ্চলিক বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট 2 দিনের সফরে আজ ঢাকায় আসছেন। গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর। ঢাকা সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন তিনি 5 আগস্ট ছাত্র আন্দোলনের নেতা, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। ক্যাথরিনের ঢাকা সফরে 2 দেশের বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে। পরিবহন সেক্টরে চাঁদাবাজির ধরন পরিবর্তন না হলেও পরিবর্তন হয়েছে চাঁদাবাজদের পরিচয়। রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হলেও বন্ধ হয়নি চাঁদাবাজি। নতুন মোড়কে আগের মতোই চলছে প্রতিটি সেক্টরে। বিশেষ করে দীর্ঘদিনের চিত্র, গণপরিবহনের চাঁদাবাজি বন্ধ হয়নি এখনও। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও গোড়ায় গলদ থাকায় হয়নি সমাধান। তবে কঠোর হবে প্রশাসন, জানালেন অন্তর্বর্তী সরকারের সড়ক উপদেষ্টা। গণপরিবহনে চাঁদাবাজি নিয়ে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাজধানী এবং দেশের বিভিন্ন বাস টার্মিনাল সহ সড়কপথ, ওপেন সেক্টর চাঁদাবাজি, এই চিত্র দীর্ঘদিনের। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে গণপরিবহনের চাঁদাবাজি বন্ধ হবে যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্টদের এমন প্রত্যাশা থাকলেও বাস্তবতার সাথে কোনো মিল নেই। এখনও চলছে চাঁদাবাজি। চাঁদাবাজির পরিবর্তন না হলেও পরিবর্তন হয়েছে চাঁদাবাজদের। নতুন মোড়কে আসছে তারা। টার্মিনাল যারা পরিচালনা করে তাদের ছত্রছায়া কিছু লোক থাকে, টাকা না দিলে তো ভয়ের মধ্যে থাকবোই। তখন তো 15-20 জন 40 জন আইব, বাস ঠেক দিয়ে মারি হালাচি চলে যাব। এখন মনে আগে নিলেন নতুন করে আবার বাস নিতে আসেন বলতে গেলে তো এখন মানে এর মধ্যে 1 ঘন্টা পর আমার উপর একটা হামলাইতে পারে। আমার তো এখানে রাজধানীর অভ্যন্তরীণ রুটে চলাচল করা গণপরিবহনগুলোর এখনো গুনতে হচ্ছে চাঁদা, যা অত্যন্ত ক্ষোভের সাথে জানান পরিবহন সংশ্লিষ্টরা। না দিলে সমস্যা, সার্জেনও খাওয়া ধরছে ভরপুর ভাবে। 60 টাকা নেয় চাঁদা আছে, চাঁদা তো অবশ্যই আছে, চাঁদা হয়তো চলে না, বোঝেন না। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পরিবহনগুলোর কোন কোন স্পটে কত টাকা করে চাঁদা দিতে হয় এবং কারা নিচ্ছে এই চাঁদা, এমন প্রশ্নের বিস্তারিত বর্ণনা দিলেন চালকরা। এখানে হলো আপনার মালিক সমিতির জিপি চাঁদা হয়েছে আপনার 300 টাকা, আর এমনি পুরো রাস্তার মোট সব মিলে হয়েছে 700 টাকা। মানে তো এই লোক নাই। নুরু ভাই হারা কত টাকা দাও ডেইলি? 200 টাকা। লাইনম্যানের 10 টাকা, আর এমনি আছে আপনার ঢাকায় আছে 300 টাকা। চাঁদাবাজি বন্ধে বিভিন্ন উদ্যোগের কথা জানান পুলিশের এই মুখপাত্র। যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে বর্তমান সরকারের যে অবস্থা সেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। এই ক্ষেত্রে 0 টলারেন্স, যে কোনো ধরনের চাঁদাবাজি বা যে কোনো ধরনের অন্যায় নৈরাজ্য সৃষ্টিকারী যারা রয়েছে তাদের বিরুদ্ধে
সরকারি যে নির্দেশনা আছে সেই নির্দেশনার আলোকে আমরা কাজ করছি। অতীতের মতো গণপরিবহনে চাঁদাবাজি করতে দেয়া হবে না এবং যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, এমন হুঁশিয়ারি দিয়েছেন নতুন সড়ক পরিবহন উপদেষ্টা। তো এখন তো চাঁদা আর আমাদের এখানে আসবে না, আমরা তো আর চাঁদার রেসিপিয়েন্ট হব না। তো সুতরাং আপনারা আশা করতে পারেন যে এইটা একটা পরিস্থিতিতে পরিবর্তন হবে। যাত্রীদের ভাড়া ও দ্রব্যমূল্যের উপর প্রভাব কমাতে চাঁদাবাজি বন্ধ করা সময়ের দাবি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। রাজধানী ঢাকায় পুরোপুরি শীতের প্রকোপ দেখা না দিলেও উত্তরবঙ্গের শহর দিনাজপুরে তাপমাত্রা নেমে এসেছে 16.8 ডিগ্রি সেলসিয়াসে। রাত থেকে সকাল 9টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে চারিদিক। অতিরিক্ত কুয়াশার ফলে বিভিন্ন যানবাহনকে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। কাজের তাগিদে ঘর থেকে বের হওয়া অনেকেই গায়ে জড়িয়েছেন হালকা শীতের পোশাক। তবে কুয়াশার চাদরে ঢাকা পড়লেও শীতের তীব্রতা সেভাবে নেই। দিনাজপুর আবহাওয়া অফিস কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানিয়েছেন, শনিবার সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.8 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে 15.4 ডিগ্রি সেলসিয়াস। প্রতিবছর বিপুল পরিমাণ টাকা ব্যয় হলেও বন্ধ হচ্ছে না আরিচা কাজিরহাট নৌ রুটে নাব্য সংকট। কিছুদিন পরপরই বন্ধ হচ্ছে আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল। ফলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা। অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে ভোগান্তি বলছেন ভুক্তভোগীরা। কর্তৃপক্ষ বলছেন, নদীতে দ্রুত পানি কমে যাওয়া ও পলি পড়ায় এমন হচ্ছে। প্রতিনিধি লিটন আহমেদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। আরিচা কাজিরহাট নৌ রুটে দেখা দিয়েছে তীব্র নাব্য সংকট। নদীর বিভিন্ন জায়গায় ডোবুচরের কারণে দফায় দফায় বন্ধ হচ্ছে ফেরি চলাচল, অথচ সারা বছরই ড্রেজিং চালাচ্ছে বিআইডব্লিউটিএ। নিয়মিত ড্রেজিংয়ের সুফল পাচ্ছে না এই নৌ রুটে চলাচলকারী ভুক্তভোগীরা। ফলে ড্রেজিং নিয়ে অসংখ্য অভিযোগ যাত্রী ও পণ্য পরিবহনকারী শ্রমিকদের। আপনারা সরকারি ড্রেজারগুলো এখান থেকে সরাই দিয়ে পাবলিক ড্রেজারগুলো এখানে বসাই দেন, দেখেন একদিন 2 দিনের মধ্যে এখানে মহাসমুদ্র বানাই দিবে। থেকে গেলেও ওর তার চলার মতো কোনো ক্ষমতা নেই। তাইলে পরে এখন এখানে 4-5টা ডেজার লাগানো আছে, এরা কি করে কিছুই বুঝি না আমরা। এবছর চলতি মাসের 2 দফায় 97 ঘন্টা চলাচল বন্ধ থাকায় রাজস্ব হারিয়েছে সরকার। যেতেই মালগুলো কাটিয়ে নিয়ে যায় কিংবা হারাইয়া গেল, কিন্তু ড্রাইভাররা হবে চোর। এই সমস্ত যাত্রী পারাপার করার সময় অনেক সময় দেখা যায় যে লঞ্চ মালিকরা বিআইডব্লিউটি এর এই পোর্ট অফিসার দিয়ে আমাদের নির্যাতন করে। ডিজার নাই এই জায়গা, দোলব দিয়ার ঘাটে একটা ডিজারে বালু কাটি সব গাগ মারা ফেলতেছে। দুনিয়ার ফেরি চলে, আর এই গাড়ি চলে না, খালি দুর্নীতি। ড্রেজিং কার্যক্রম নিয়ে প্রশ্ন থাকলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিআইডব্লিউটি এর কোনো কর্তৃপক্ষ। অবশ্য পরিকল্পিতভাবেই ড্রেজিং হচ্ছে মনে করেন পরামর্শক প্রতিষ্ঠান। যে চ্যানেলটা আমরা আছে এখন যেটা এক্সিস্টিং আছে এইটাকে ড্রেজিং করা হচ্ছে। এখানে 7টা ড্রেজার আছে। আমরা বিআইডব্লিউটিএ টিসি সর্বাত্মক চেষ্টা চলছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চ্যানেলের থাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা দিয়ে, তখন আমরা বিভিন্ন জায়গা দিয়ে যেতে হচ্ছে এবং শর্টেস্ট ডিস্টেন্স যেটা আমরা সেটাই দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যে এটাকে আপনি অপরিকল্পিত বললে আমি বলবো যে না, এটা অপরিকল্পিত নয়, এটা হচ্ছে অ্যাডাপটিভ ওয়ে। গত বছর আরিচা কাজিরহাট নৌ রুটে ড্রেজিংয়ে ব্যয় হয়েছিল 23 কোটি টাকা। এক জরিপে দেখা গেছে গত 30 বছরের এই নৌপথে সরকারের ব্যয় ও মেনটেন্যান্স খরচ হয়েছে প্রায় 700 কোটি টাকা। ইলিয়াস কমল, মাই টিভি। 1 নভেম্বর থেকে সারা দেশে সুপার শপ, কাঁচা বাজারের নিত্যপণ্য বিক্রিতে পলিথিন জাতীয় ব্যাগের ব্যবহার নিষিদ্ধ। এরপরও চাঁদপুরে কাঁচা বাজার ও নিত্যপণ্যের ক্রয় বিক্রয়ে কয়েকটি বাজারে চলছে পলিথিন ব্যাগের ব্যবহার। ক্রেতা বিক্রেতাদের দাবি, বিকল্প না থাকায় বাধ্য হয়েই চালাতে হচ্ছে নিষিদ্ধ ব্যাগ। তবে পরিবেশ অধিদপ্তর বলছে, সরকারি নির্দেশনা অনুযায়ী চলছে অভিযান, জব্দ করা হচ্ছে নিষিদ্ধ পলিথিন, সাথে জরিমানাও। প্রতিনিধি মোনাওয়ার কাননের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। পলিথিন বা পচন না হওয়া পণ্য ব্যবহারের কারণে দেশের জলবায়ু সহ বিভিন্ন কৃষি উৎপাদনে বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে সারা দেশে 1 নভেম্বর থেকে নিষিদ্ধ করা হয় এর ব্যবহার।
তবে বিকল্প না থাকার কারণে চাঁদপুর জেলার বিভিন্ন বাজার কাঁচা বাজারে অবাধে ব্যবহার হচ্ছে পলিথিন। ক্রেতা বিক্রেতারা বলছেন পলিথিন নিষিদ্ধের কথা জানলেও পর্যাপ্ত বিকল্প ব্যাগ না থাকার কারণে পলিথিন ব্যবহার করতে হচ্ছে তাদের। ব্যাগানি নাই তো এই কারণে পলিথিনটা নিছি। বিকল্প এখন অন্য কিছু যদি দেয় তা আমাদের সুবিধা হয়, কারণ এই ব্যাগ দিয়ে যদি আমরা মাছ দেই কাস্টমারের ক্ষতি আমাদেরও ক্ষতি। পাতলা ব্যাগ দিয়ে দিলে তো আপনার মনে করেন না গোস্ত চিরা পড়ে যায়। এখন আমরা এগুলো কিভাবে বিক্রি করবো? একটা ব্যাগ 6 টাকা করে পাচ্ছি। বর্তমানে আমরা চাচ্ছি কাগজের প্যাকেট আর হলো যে আমরা পাটের ব্যাগ। সরকারের আইন মাইন নিতে আমরা চলতেইব বা আমরা ওই হিসাবেই কথা আমরা ঠোঙ্গা দিয়ে ব্যবহার করি, আমরা পলিথিন বন্ধ করি। সচেতন ব্যক্তিরা জানান নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ করলে পরিবেশ ভারসাম্য রক্ষা পাবে, ফসল উৎপাদনে সমৃদ্ধ হবে দেশ। আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী করতে পলিথিন বন্ধ করতে হবে। ছোট ছোট অভিযান করে পলিথিন বন্ধ করা যাবে না। পলিথিন বন্ধ করতে হলে আগে উৎপাদন বন্ধ করতে, উৎপাদন বন্ধ হলে অটোমেটিক পলিথিন বন্ধ হয়ে যাবে। আর তা না হলে আমাদের নদী, খাল, সমুদ্র এবং বাতাস, মাটি কিছুই থাকবে না এই পলিথিনের জন্য। সরকারি নির্দেশনা মেনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বেশ কিছু পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়াও এই কার্যক্রম অব্যাহত আছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। গত 1 নভেম্বর থেকে আমরা এর বিরুদ্ধে অভিযানে নেমেছি। এ পর্যন্ত 5 দিন অভিযান করে আমরা প্রায় 5300 কেজি পলিথিন জব্দ করেছি এবং আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এখনই সময় পাটজাত পণ্য ব্যবহারে সচেতনতা বৃদ্ধি ও পলিথিন ব্যবহার কমিয়ে আগামীর সুন্দর সমৃদ্ধ দেশ গড়ার দাবি সচেতন মহলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। আমাদের কৃষি। শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন সুনামগঞ্জের কৃষকরা। প্রথম দফায় সবজি চাষ করতে গিয়ে টানা বৃষ্টিপাতে অনেকটা ক্ষতিগ্রস্ত হলেও ঘুরে দাঁড়ানোর আশায় ফের সবজি উৎপাদনের লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন চাষিরা। তবে সবজি চাষে কোনো ধরনের সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ অনেক কৃষকের। এদিকে সবজির আবাদ সফল করতে কৃষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহ পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে পরিচিত সুনামগঞ্জ জেলা অসময়ে বন্যা, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেড়ে উঠেছেন এ জেলার কৃষকরা। তাই তো কোনো প্রাকৃতিক দুর্যোগই দমিয়ে রাখতে পারে না হাওড়পাড়ের হার না মানা কৃষকদের। গেল কয়েকদিন আগেও টানা বৃষ্টিপাতের কারণে শীতকালীন সবজি চাষে অনেকটা ক্ষতিগ্রস্ত হলেও আবার সবজি চাষাবাদ করে লাভবান হওয়ার স্বপ্ন বুনছেন এখানকার কৃষক কৃষানীরা। টমেটো 4 মারি খাইলাম, 6 মারি খাইলাম, বেগুনও মারি খাইলাম, ধান আবার ফালাইলাম, অনেক লাগাইলাম, অনেক ঘাট জায়গা মরিয়া 18 থেকে 20,000 টাকা মারি গেছে। মারি গিয়ে এরপরে কত কষ্ট অনেকতেই আবার ডাবল করে সারা লাগাইছি। দেখি আল্লাহ কি তাহলে আশা করি যতটুকু জীবন আছে ছাড়তাম না ইনশাল্লাহ। বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ করছেন শিম, টমেটো, লাউ, মূলা, ফুলকপি, বাঁধাকপি সহ নানা জাতের শীতকালীন সবজি। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকলেও শীতকালীন সবজি বাজারে উঠলে দাম নিয়ে কিছুটা শঙ্কায় চাষিরা। বীজ পাইতেছি না, বীজ না পাওয়ার কারণে আমরা এগুলা বীজ লাগাইছি 855 গ্রিল লাইন, এগুলা লাগানো লাগছে। লাগাইয়া আমরা ফলন তেমন একটা ফলাইতে পারছি না। বর্তমানে যে খরচ গেছে খরচ আর সামনে যে দিক দিয়ে আপনার গ্যাস দর কমতেছে বাজার, আমরা তেমন একটা সবজি করে লাভ মনে পারতাম না। বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দেয়ায় সুনামগঞ্জের কৃষকরা দিন দিন সবজি আবাদে উৎসাহিত হচ্ছে বলে জানিয়েছে এ কর্মকর্তা। আমরা উদ্যোক্তা তৈরির মাধ্যমে বিভিন্ন জাতের উন্নত মানের বিভিন্ন সবজির চারা কৃষকদের মাঝে পৌঁছানোর আমরা ব্যবস্থা করছি। এই ক্ষেত্রে কৃষি বিভাগ সর্বদা কৃষকদের পাশে থেকে আমরা প্রয়োজনীয় পরামর্শ দান করছি এবং আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা প্রায় 2.5 লক্ষ মেট্রিক টন সবজি, এটা সুনামগঞ্জ জেলায় উৎপাদন হবে বলে আমরা মনে করি। শীতকালীন সবজি উৎপাদনের মাধ্যমে স্থানীয় বাজারে সবজির চাহিদা পূরণের পাশাপাশি লাভবান হবেন এমনটাই প্রত্যাশা কৃষকদের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। মৌলভীবাজারের কমলগঞ্জে উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে মণিপুরী সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের মহারাসলীলা। বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে লাখো মানুষের মিলন তীর্থে পরিণত হয় উৎসব অঙ্গন। শুক্রবার সকাল থেকে শুরু হয়ে শনিবার সকালে পরিসমাপ্তি ঘটে উৎসবের। প্রতিনিধি সঞ্জয় কুমার দের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ক্ষুদ্র নৃতান্ত্রিক প্রান্তিক জনগোষ্ঠী মণিপুরী সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রাসলীলা প্রতি বছরের মতো রাস পূর্ণিমা তিথিতে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার কমলগঞ্জ উপজেলায় মাধবপুর জোড়া মণ্ডপ ও আদমপুর ইউনিয়নের তেতুইয়া গাঁওয়ের মণ্ডপে হয় ঐতিহ্যবাহী এই উৎসব।
কলাগাছ ও সাদা কাগজের নকশায় সজ্জিত মণ্ডপগুলোতে ধর্মীয় রীতির পাশাপাশি শ্রীকৃষ্ণের শিশু ও বাল্যকালের লীলাকে ঐতিহ্যবাহী মণিপুরী পোশাকে মণিপুরী শিশু ও যুবতী নৃত্যশিল্পীরা সুনিপুণ নৃত্য অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন তারা। রাসলীলা উপভোগ করতে মণিপুরী সম্প্রদায়ের পাশাপাশি সারা দেশ থেকে যোগ দিয়েছেন দেশ বিদেশি পর্যটক সহ নানা শ্রেণী পেশার মানুষ। এই রাসলীলা অন্যান্য বছরের রাসলীলার তুলনায় একটু ব্যতিক্রম ধর্মী। অত্যন্ত ভালো লাগছে, খুবই সুন্দর একটি উৎসব আমরা উপভোগ করছি। সকাল থেকে আমাদের গোষ্ঠলীলা শুরু হয়, তারপর রাতে রাসলীলা হয়। রাধা কৃষ্ণের প্রেম লীলা নিয়ে এই রাসলীলা আখ্যায়িত। Bangladesh was missing, and then when I started planning, I saw that we have this Ras festival. আমাদের যে সংস্কৃতি যে এত সুন্দর হতে পারে, আমরা যে সবাই একসাথে এই উৎসবটা পালন করতে পারি, আমার খুব ভালো লাগছে। নির্বিঘ্নে উৎসব পালন করতে পারায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজকরা। বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী এবং সেই সাথে পুলিশ বাহিনী, বিজিবি এবং র্যাব সদস্যরা প্রত্যক্ষভাবে সমস্ত এলাকাকে, এই যে রাসস্থলের সমস্ত এলাকাকে তার একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রেখেছে। উৎসবকে আনন্দঘন ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক মনিটরিং এবং তদারকি করছি। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই উৎসব ভূমিকা রাখবে বলে মনে করেন আগতরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।